বছর ঘুরে বাজেট আসছে, বাজেট এসেছে এবারও। আর মাত্র কদিন বাকি জাতীয় বাজেট ঘোষণা করবার। ইতিমধ্যে বাজেটের প্রায় সকল প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। তারই মধ্যে আমরা জেনেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা এবারের জন্য, বিশেষ করে নতুন অর্থবছর 2025-26 এই বছরের জন্য প্রায়, যেটি আমরা জেনেছি যে 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। জাতীয় সংসদ না থাকায় এবারের বাজেট ঘোষণা হবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। এবং সেই বাজেট কতটা বাস্তবমুখী আমরা জানি, বিভিন্ন সময় শুনেছি, জেনেছি যে রাজনৈতিক সরকারের সময় বাজেট হয় উচ্চাভিলাষী, কিন্তু এবার অর্থ উপদেষ্টা বলেছেন বাজেট হবেন বাস্তবমুখী। এবং সেই বাজেট কতটা বাস্তবমুখী হবেন আমরা সবাই জানি যে দেশের একটি ক্ষয়িষ্ণু অর্থনীতির মধ্যে এবারের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানটাতে গত অর্থ বছরের তুলনায় মাত্র 7,000 কোটি টাকা কমিয়ে এবার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে সেটি কতটা বাস্তবমুখী বা কতটা চ্যালেঞ্জ, কি কি চ্যালেঞ্জ আছে এই বাজেটে, সেই আলোচনা করবার জন্য বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন বাজেট ও বাস্তবতা। এই অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আমার সঙ্গে আজকের এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার প্রথমেই রয়েছেন ডক্টর জায়দি সাত্তার, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক, দেশের বেসরকারি খাতের থিঙ্ক ট্যাঙ্ক, তার চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরেই রয়েছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান, এটি আরেকটি থিঙ্ক ট্যাঙ্ক আমাদের, সেই তারই চেয়ারম্যান জনাব মাসরুর রিয়াজ। আমরা আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই। মূল আলোচনায় যাবার আগে জানিয়ে রাখতে চাই যে এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো বাজেট হয়েছেন তা দিয়েছেন 13 জন অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা বা যে যখন দায়িত্বে ছিলেন। প্রথম বাংলাদেশে বাজেট দেন তৎকালীন স্বাধীনতা পরবর্তী প্রথম বাজেট 3 মাসের জন্য যে বাজেটটি দিয়েছিলেন তাজুল ইসলাম, উনি প্রথম বাজেট দেন। তারপর থেকে একে একে বাজেট দিয়েছেন অনেকে। সেই ধারাবাহিকতায় এবারের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, দেশ বরেণ্য অর্থনীতিবিদ, ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সেই জায়গা থেকে এবার অর্থ উপদেষ্টার দায়িত্ব নিয়ে বাজেট দিতে যাচ্ছেন উনি, বাজেট ঘোষণা করবেন। ইতিমধ্যেই উনি এবারের বাজেটের কি কি চ্যালেঞ্জ, উনি কি কি করতে চান তার কতগুলো বিষয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবং সেটি কতটা বাস্তব বা বাস্তবায়নযোগ্য সেসব বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। প্রথমেই ডক্টর জায়দি সাত্তার, আমি আপনার কাছে জানতে চাই, আপনার দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত অভিজ্ঞতা, আপনি দেশে এবং বিদেশে অর্থনীতির শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছেন, অধ্যাপনা করেছেন, আপনি বিশ্বব্যাংকে কাজ করেছেন, সেখান থেকে আমাদের বাজেট পর্যবেক্ষণ করেছেন, আপনি একজন সিএসপি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর দেশের এই যে থিঙ্ক ট্যাঙ্ক, দেশের খুব গুরুত্বপূর্ণ সময় সরকারের সাথে এবং আন্তর্জাতিক সংস্থার সাথে যদি বলি যে মাঝে থেকে কাজ করেছেন বা ভূমিকা রেখেছেন, কি মনে হয় কেমন বাজেট হতে যাচ্ছে আমাদের আগামী অর্থ বছরের, যেটি ঘোষণার অপেক্ষায় আছে, সেই বাজেটটি কেমন হতে যাচ্ছে, কি চাই আমরা সেই বাজেটে? এই বাজেটে একটা বিরাট প্রত্যাশা আছে। তার কারণ হচ্ছে, আমি যখন 92 সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করলাম আমেরিকা থেকে, তখন আমি বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম। সেই 93 ফিসক্যাল ইয়ার 93 বাজেট, তারপরে 93, 94, 94, 95 এই 3টা বাজেটে আমার সাথে বেশ একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কারণ ওই যে
যে ট্যারিফ রেশনালাইজেশন, ট্যারিফ রিফর্ম, কারণ ওই সময় বাংলাদেশে একটা অর্থনৈতিক সংস্কারের একটা মানে গভীর সংস্কারের একটা প্রক্রিয়া চলছিল অর্থমন্ত্রী সাইফুর রহমানের আন্ডারে। এবং আমি বলবো এই যে অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব যে সংস্কারগুলো, ওই ধরনের মৌলিক সংস্কার এবং যেটাকে বলে ট্রান্সফরমেশনাল চেঞ্জ, বাংলাদেশের অর্থনৈতিক ডিরেকশনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল ওই 2-3-4টা বাজেটে। এইটা দেখার মানে এটা এক্সপিরিয়েন্সটা আমার ছিল। দেখা বলতে আপনি সম্পৃক্ত ছিলেন? সম্পৃক্ত ছিলাম এগুলোর সাথে, রিফর্মের সাথে সম্পৃক্ত ছিলাম। আমার এই বাজেটে আমার একটা বড় আশা ছিল, সেটা যে আমরা কিন্তু এই গত 15-16 বছরে কোনো রিফর্ম কিন্তু দেখি না। আমরা খালি বলে গেছি রিফর্ম করুন, এই রিফর্ম করুন, সংস্কার করুন, কিছু হয়নি। এইবার আমার আশা হচ্ছিল যে এইবার কিছু মৌলিক কিছু রিফর্ম, ইকোনমিক রিফর্ম আমরা দেখব। এবং আমি বাণিজ্য অর্থনীতি নিয়েই বেশি চর্চা করি, বেশি কাজ করি। আমি ভেবেছিলাম যে ওই যে 92-93 সালে 1990 থেকে 1995 পর্যন্ত যেসব ট্রেড ওরিয়েন্টেড যেসব রিফর্ম হলো, মার্কেট ওরিয়েন্টেড রিফর্ম হলো, সেটারই কিন্তু আমরা বেনিফিট বলেন, সেটার যে ইম্প্যাক্টগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে খুবই কাজে লেগেছে। যদি আমি বলি আপনাকে, একটু স্পেসিফিক বলি, যে সাইফুর রহমান সাহেব প্রথম ভিএটি প্রবর্তন উনি করলেন, এবং সেই ভিএটি তো এখন বাংলাদেশের অর্থনীতি বা রাজস্ব আয়ের সবচেয়ে বড় চালিকা শক্তিতে পরিণত হয়েছে। কিন্তু উনি যেই ভ্যাটটা প্রচলন করেছিলেন, সেই নিয়মে ভ্যাট পরের দিকে অনেক গোজামেল দেওয়া হয়েছে। উনি ওটা করতে গিয়ে যথেষ্ট বাধা ছিল, রাজনৈতিক বাধা ছিল। আমরা তখন শুনেছি যে দেশ রসাতলে চলে যাচ্ছে, IMF ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে বাংলাদেশের অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, এরকম কথা আমরা শুনেছি তখন। কিন্তু বাংলাদেশের অর্থনীতি তখনই চাঙ্গা হয়ে উঠেছে। এবং আপনি বলছিলেন যে রিফর্ম তখনই, মূল রিফর্মটা তখনই। কারণ আমরা এর আগে দুটো দশকে সংস্কার হয় নাই বাংলাদেশ, মানে যেটাকে আমরা বলি ইনওয়ার্ড লুকিং, ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইকোনমির মধ্যে ডুবে ছিল, গ্রোথ হচ্ছিল না, মানে প্রবৃদ্ধি 3-3.5% প্রবৃদ্ধি হচ্ছিল। ওই 2 দশক কি 71 থেকে 90? হ্যাঁ, 70 দশক এবং 80 দশকে, এই দুই দশকে কোনো সিরিয়াস কোনো রিফর্ম হয়নি। এবং আমরা ওই পুরনো দিনের সেই 1960 দশকের যে পলিসিগুলো ছিল, ইম্পোর্ট সাবস্টিটিউশন করা, হাই ইনওয়ার্ড লুকিং যেটাকে আমরা বলে থাকি সোজাভাবে, যে রাজস্ব আদায়ের মূল কেন্দ্রবিন্দু ছিল আমদানি শুল্ক। আমদানি শুল্ক নির্ভরতাই ছিল আমাদের রাজস্ব আয়ের মূল উৎস। সো ওখান থেকে বেরিয়ে আসা হয়েছে, এবং সেটাই সে অর্থনীতির গতিধারাটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। গ্রোথ অ্যাক্সেলারেশন যেটা আমরা দেখি, গ্রোথ অ্যাক্সেলারেশনের সাথে পভার্টি রিডাকশনও হয়েছে। আমরা 1990-তে 60% লোক পভার্টি লাইনের নিচে ছিল, সেটা নেমে গিয়ে আমরা যদি এখনকার যে ডেটা ধরি, 2018 সালে 18.7%। এই যে সবাই ড্রাস্টিক্যাল রিডাকশন ইন পভার্টি। কিন্তু যেহেতু ইকোনমিক যে পলিসি চেঞ্জ হয়েছে, ডিরেকশন চেঞ্জ হয়েছে, মার্কেট ওরিয়েন্টেশন, ট্রেড লিবারালাইজেশন, এগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশ তখন আন্তর্জাতিক বিশ্ববাজারের সাথে অনেক ইন্টিগ্রেটেড হয়ে গেল। আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড, এক্সপোর্ট লেড গ্রোথ দেখলাম। সো এগুলি সব হয়েছে। এখন আমি মনে করেছিলাম যে এখন একটা সুযোগ, যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করতে পারেন, তাদের পলিটিক্যাল একটা প্রেশার নাই। হ্যাঁ, তাহলে ওই যে লং স্ট্যান্ডিং যেগুলো রিফর্ম বাকির পড়ে আছে এত বছর ধরে, এখন যদি এগুলো করা যায়, তার মানে আমাদের আরেকটা ধাপ, ওই ট্রেড ওরিয়েন্টেশন, মার্কেট ওরিয়েন্টেশন, এগুলো যেগুলোর বেনিফিট আমরা পেয়েছি বাংলাদেশ অর্থনীতি হিসাবে, আমি আশা করছি যে এবার বাজেটে কিছু দেখতে পারবো। কিন্তু সবসময় খালি একটা কথা শুনে আমাদের রাজস্ব কি হবে, এই রাজস্ব কি হবে, এইটা করতে গিয়ে ওই মানে আপনার আমদানি শুল্কের উপরেই ভরসা, বাণিজ্য করের উপরেই
নজর পড়ে। প্রথমে আচ্ছা ওখানে একটু 2% ওখানে বাড়িয়ে দিই। এই যে শুনেছি যে ওই যে অ্যাডভান্স ভ্যাট একটা বলে একটা জিনিস আছে, এগুলো বাংলাদেশ গ্র্যাজুয়েট করার পরে এগুলো নিয়ে টানাটানি পড়বে, এগুলো অনেকগুলো রাখতে পারবে না, ওখানে 2% বাড়িয়ে দেব। মানে আমি এখান থেকে রাজস্ব যেখানে আমার করার কথা, মানে আমাদের ইনকাম ট্যাক্স রেভিনিউ আমাদের যত বাড়ানোর কথা আছে, যত বেস বাড়ানোর দরকার আছে, এইখানে আমাদেরকে জোর দিতে হবে। সেই বেস বাড়ানোর ওখানে কাজে আমাদের কিন্তু যথেষ্ট দুর্বলতা আছে। সো এই কাজটা না করে আমরা সেই বাণিজ্য করের দিকে চলে যাই, মানে ওই একমুখী, ওই একই গতিতে আমরা আছি। এইটা বাণিজ্য কর কিন্তু অনেক ক্ষতিকর। আমরা আবার আসবো আপনার সাথে আলোচনায়। ডক্টর মাসুর রিয়াজ, আমি আপনার কাছে একটু জানতে চাই, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সবচেয়ে যাবৎকাল পর্যন্ত গত কয়েক মাসে যে আলোচনাটা সবচেয়ে বেশি সামনে উঠেছে সেটি হলো সংস্কার, সর্বক্ষেত্রে সংস্কারের একটি, কারণ গত 15 বছরে আমরা একটি যা ইচ্ছে তাই সর্বক্ষেত্রে একটি, এবং সেটি অর্থনীতিতেও চেপে বসেছিল। তো সেই জায়গা থেকে আমাদের যে নতুন একটি বাজেট আসছে, আমি যেটি আগেও বলেছি যে অরাজনৈতিক সরকারের সময় মানুষের প্রত্যাশাটা একটু বেশি থাকে, কারণ রাজনৈতিক সরকারের সময় নানান রাজনৈতিক উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নের একটি প্রচেষ্টা আমরা বাজেটের ভিতরে আমরা দেখতে পাই। এবার সেই রাজনৈতিক লক্ষ্য বা রাজনৈতিক যে প্রতিশ্রুতি বাস্তবায়নের তো কোনো সুযোগ নাই, বা প্রতিশ্রুতি থাকারও সুযোগ নাই। সেক্ষেত্রে এবারের বাজেটটাকে আপনি কীভাবে দেখছেন? এইবারের বাজেট কয়েকটা বিশেষ প্রেক্ষিতে আসছে বলে আমি মনে করি, এবং বাজেটের যে সামগ্রিক দর্শন এবং কৌশল, সেই প্রেক্ষিতগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। প্রথমটা আমি বলছি যে 2022-এর মাঝামাঝি থেকে বাংলাদেশ একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জে চলে গিয়েছিল। সেটা বিভিন্ন পলিসি ফেলিওর বা টাইমলি পলিসি রেসপন্সের অভাব, সেটার কারণে, এবং সেটার জন্য আমরা ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন এক্সচেঞ্জ, সেটার আবার একটা ইম্প্যাক্ট গিয়ে পড়লো, ইম্পোর্ট কম্প্রেশন, সেইটা আমাদের বাজারের সাপ্লাই, আর এর বাইরে ইনফ্লেশন আলাদা করে আমাদের একটা ভয়াবহ রূপ ধারণ করেছিল। তো আমরা দেখছি যে গত অগাস্ট সেপ্টেম্বর থেকে বিভিন্ন পলিসি শিফটস বা অ্যাডজাস্টমেন্টসের কারণে, বা অনেক বেশ কিছু পলিসি যেগুলো আরও আগেই নেওয়া দরকার ছিল সেগুলো নেওয়া শুরু করেছে, যার ফলে অ্যাটলিস্ট কয়েকটা জায়গায় আমরা ঘুরে দাঁড়ানো শুরু করেছি। এখনও মানে কোমর শক্ত হয়নি, কিন্তু ব্যালেন্স, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমছে, এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবল আছে গত এত কিছুর পরেও। 14 তারিখে আমরা ফ্রি ফ্লোটিংয়ে চলে গেলাম, তারপরেও মোটামুটি স্টেবল আছে। রিজার্ভ শক্ত নাই, কিন্তু রিজার্ভের কন্টিনিউয়াস পতনটা রোধ হয়েছে, থেমেছে। আমরা আশা করছি এখন আইএমএফ ছেড়ে দেওয়ার ফলে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাপান, তারা যদি বাজেট সাপোর্টটা ছেড়ে দেয়, জুনের মধ্যে $3 বিলিয়ন যদি যোগ হয়, এটা হয়তো নেট রিজার্ভটা 23 বিলিয়নে যাবে। সেটা আমি মনে করি এটা ভালো। কিন্তু আমাদের যেই জায়গাটা এখনো, এটা আমাদেরকে এখনো মানে বাইট করছে ইনফ্লেশন। গত কয়েক মাসে সামান্য কিছু কমেছে, কিন্তু এটা এখনো খুব উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই কিন্তু এখনো পড়ে। আমরা বলছি যে সিঙ্গেল ডিজিটে নেমেছে, কিন্তু এটাতে খুশি হওয়ার কোনো কারণ নাই এখন পর্যন্ত। এটা এখনো অত্যন্ত মানে উপরের দিকে, এবং এই ইনফ্লেশনটাকে আমরা কন্ট্রোল করার জন্য খুব মানে সঠিকভাবেই বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসিটাকে কনজারভেটিভ বা কন্ট্রাকশনারি রেখেছে, যার কিন্তু একটা শর্ট টার্ম বা মূল্য চুকাতে হচ্ছে। ইন্টারেস্ট রেট কিন্তু 13-14% চলে গেছে, মার্কেট রেট, পলিসি রেট 10%। তার জন্য আমার কস্ট অফ বিজনেস, কস্ট অফ ফাইন্যান্স তো বেড়েছে। এই মূল্যটা না দিয়ে কোনো উপায় নেই, কারণ ওই যে অসুখ হয়ে গেলে রেস্ট নেওয়া বা অ্যান্টিবায়োটিক নেওয়া নিতেই হবে। আমাদের ওই মনিটারি পলিসি সেই চেষ্টাটা করছে। বাজেট কিন্তু ইট ইজ অ্যান অ্যান্টিবায়োটিকের মতোই তো। কিন্তু আপনি যদি অ্যান্টিবায়োটিক নিতে দেরি হয়, কষ্টটা তো বাড়বে। একটা সময় পর্যন্ত সেই কষ্টটা সহ্য করতে হবে। তাহলে ওই রোগ সারার চেষ্টা যখন চলছে, মনিটারি পলিসি রাইট জায়গাতে ফোকাস করছে, ফিসক্যাল পলিসি তাকেও কিন্তু কমপ্লিমেন্ট করতে হবে, সমন্বিত থাকতে হবে। এবং বাজেট তো আমাদের ফিসক্যাল ডিসিপ্লিনের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট আমাদের। তাহলে তাকেও কিন্তু সেই ইনফ্লেশনকে মাথায় রেখে বাজেট নিজেকে সাজাতে হবে। এটা হলো 1 নম্বর প্রেক্ষিত, এবং সেই জায়গায় আমি সরকারকে সাধুবাদ জানাই যে সরকার এটা বড় করার তো চেষ্টা করেইনি, বরঞ্চ 7,000 কোটি টাকা গত বছরের তুলনায় এটা কমিয়ে নিয়ে আসছে। আরও কত কমানো যেত সেটা আরেকটা ডিবেট, বাট এটা যে করেছে আমি মনে করি ইটস এ গুড ফার্স্ট স্টেপ। এটা হলো প্রেক্ষিত 1। প্রেক্ষিত 2 আমি যেটা বলবো সেটা হলো কর্মসংস্থান। দেখেন, এই কর্মসংস্থানকে কেন্দ্র করেই কিন্তু সেই জুলাই অগাস্টে আমরা 72-এর পরে সবচাইতে বড়
বড় গণ অভ্যুত্থান, গণ-অভ্যুত্থান। গণবিস্ফোরণ, অবভিয়াসলি তার আগের বছরগুলোর যে বিভিন্ন মানে অপশাসন, ডেমোক্রেটিক ইকোনমিক গভর্নেন্স ভেঙে পড়েছিল, সেগুলোও যুক্ত হয়েছিল বহু বছরের পঞ্জীভূত খুব, কিন্তু এটাকে একটা ফাইনাল ট্রিগারটা করেছিল কিন্তু কর্মসংস্থান নিয়ে, কর্মসংস্থান, যেটাকে আমরা বলেছিলাম যে কোটা সংস্কার। তো এখন এই কর্মসংস্থান কিন্তু বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের পভার্টি রিডাকশন, ডক্টর সাত্তার বলেছেন যথার্থই যে আমরা 60% পভার্টি থেকে 18-19% পভার্টিতে নেমে এসেছিলাম। এর মূল চ্যানেলটাই কি অনেক কিছুর মানে ফলে এই জায়গাটা এসছে, কিন্তু এটার মূল চ্যানেলটা ছিল কিন্তু আমরা গেইনফুল এমপ্লয়মেন্ট তৈরি করতে পেরেছিলাম, যেটা গিয়ে আমাদের পভার্টি রিডাকশন এবং আমাদের গ্রোথ দুই জায়গাতেই হেল্প করেছে। সেই কর্মসংস্থান এসছে এক্সপোর্ট লেড গ্রোথ থেকে, মূলত সেটার আবার ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসেস গ্রো করেছে, কিন্তু চ্যানেলটা ছিল আমার মানে এই গেইনফুল এমপ্লয়মেন্ট। গত 10 বছরে বাংলাদেশের এমপ্লয়মেন্ট এবং এমপ্লয়মেন্ট গ্রোথ এবং এমপ্লয়মেন্ট ড্রাইভার, সেটাকে যে অ্যানালাইজ করা, এটা কিন্তু একমাত্র মানে সিস্টেম্যাটিক এবং সবচেয়ে রোবাস্ট আমি বলবো অ্যাসেসমেন্ট, এটা বিশ্ব ব্যাংক থেকে করা হয়েছিল। সেখানে কিন্তু তখনই দেখানো হয়েছিল 2018-19-এ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন যে গ্রোথ রেটটা, এটা 2000 সাল থেকে 2012 পর্যন্ত 3 পয়েন্ট, আমার যতদূর মনে পড়ে 3.5% বা 3.3% এরকম ছিল গ্রোথ রেটটা। এটা 2012 থেকে ওই 18-র মধ্যে এটা নেমে এসছে 1.8%-এ। এটা অ্যালার্মিং। আমার মনে হয় এটা আরও স্লো ডাউন করেছে, এটা ওইভাবে অ্যাসেসমেন্টটা হয়নি। আমরা যে আনএমপ্লয়মেন্ট রেট দেখি বিবিএস এর, এটা মিসলিডিং, এটা 4-4.5% এরকম দেখায়, সঠিক তথ্য এটা না। এটার কারণটা হলো আইএলও যে মেথোডোলজিটা ইউজ করে আনএমপ্লয়মেন্ট ডিফাইন করতে, ওখানেই সমস্যা আছে। ওখানে বলে যে কোনো একজন ব্যক্তি যদি সপ্তাহে 1 ঘন্টা কাজ করে, 1 ঘন্টা, তাহলে তাকে আর আনএমপ্লয়েড বলা যাবে না। ওইটা তাহলে তো আপনার সংজ্ঞাতেই ভুল আছে। আপনি সেটাই বললাম, সর্ষে ফুলে ভূত আছে। এটা আসলে বিবিএস এরও দোষ না, বিবিএস ফলো করে আইএলওটা গ্লোবাল বেঞ্চমার্ক স্ট্যান্ডার্ড ঠিক রাখার জন্য, কিন্তু আমার মনে হয় বিবিএস কে এখন একটু সাহসী হতে হবে। এখানে আমি আপনাকে যদি থামিয়ে দিয়ে একটু বলি যে আমরা বিবিএস কে কি দেখেছি, আমরা দেখেছি যে আর্টিফিশিয়াল ফ্যাব্রিকেটেড ইনফরমেশন, ম্যানিপুলেটেড ইনফরমেশন দিয়েই কিন্তু অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে গত 15 বছরে যে একটি বিশেষ করে 16-17 সাল থেকে আমরা যদি বলি যে এটিকে একটি আর্টিফিশিয়াল একটি বেলুনের মতো অর্থনীতিটা যে খুব চাঙ্গা, সেটি দেখানো হয়েছে। তাহলে খারাপ কাজে সাহস দেখাতে পেরেছে, ভালো কাজে আমার মনে হয় বিবিএস একটু সাহস দেখানো দরকার। ভালো কাজটা কি? আমার দেশের কনটেক্সটে আনএমপ্লয়মেন্ট রিফ্লেক্ট করতে যদি মেথোডোলজি রিডিফাইন করতে হয়, করা দরকার। তো সেই জায়গায় আমি বলছি আনএমপ্লয়মেন্ট আপনি যদি দেখেন, আমাদের সাউথ এশিয়ার মধ্যে এডুকেটেড ইউথ আনএমপ্লয়মেন্ট হাইয়েস্ট। এমপ্লয়মেন্ট ছাড়াও আর্নিং সম্ভব, আর্নিংস অ্যান্ড ট্রেনিং, নিট, এই নিটের নাম্বার বাংলাদেশে অনেক বেশি আমাদের এরা কিন্তু তার মানে হচ্ছে এরা কেউই কর্মক্ষেত্রে নাই, ইনকাম জেনারেশনে নাই, কোনো ট্রেনিং বা প্রশিক্ষণেও নাই, তাহলে এরা কমপ্লিটলি আনপ্রোডাক্টিভ এবং এদের সংখ্যা আমাদের আশেপাশের দেশের তুলনায় আমাদের বেশি। তাহলে আনএমপ্লয়মেন্টে আমাদের একটা বড় সমস্যা আছে। আর তার সাথে আসি, গত অগাস্ট থেকে যদি ধরি, আমরা অবভিয়াসলি এত বড় একটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান পরবর্তী মানে এই যে 8-10 বছর বা 15 বছর যদি ধরি, বা 2014 থেকে আমি আসলে বেশি ধরতে চাই, আমাদের গণতান্ত্রিক পরিবেশটার একেবারে যে মানে ডিপ হয়েছে 14 সাল থেকে, মানুষ কথা বলতে পারতো না। তো মানুষের একটা এই যে নিউ ফাউন্ড ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রাইট টু গ্যাদার, রাইট টু এক্সারসাইজ, রাইট টু প্রোটেস্ট, এগুলোর কারণে কন্টিনিউড মানে এই যে বিক্ষোভ, সমাবেশ, দাবি দেওয়া, এগুলোর সব কিছু মিলে তার ইনফ্লেশনের জন্য আমাদের কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, ডোমেস্টিক ডিমান্ডটা এক স্লথ মানে আভ্যন্তরীণ চাহিদা, সব মিলিয়ে বিনিয়োগের গতি কিন্তু অত্যন্ত স্লথ। সেই কারণে এমপ্লয়মেন্ট খুব একটা ভালো যাচ্ছে না। বাজেটের দ্বিতীয় জিনিস যেটা আমার মনে হয় মাথায় রাখতে হবে, সেটা হলো এমপ্লয়মেন্টকে কিভাবে বুস্ট করা যায়। এই আমরা গ্রোথটা স্লো থাকবে আরো হয়তো কয়েকটা মাস। এই বছর তো 3.3 প্রজেক্ট করা হচ্ছে বিশ্বব্যাংক। আগামী বছর বিশ্বব্যাংক বলেছে এন্ড অফ নেক্সট ফিসক্যাল ইয়ার এটা 6.5 যেতে পারে, কিন্তু গেলে ভালো, কিন্তু তার যেতেও তো একটা সময় লাগবে। তো এই স্লো গ্রোথ, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আরও বেশ কয়েক মাস, অ্যাটলিস্ট একটা সাইকেল আমার মনে হয় চালাতে হবে জাইদি ভাই। তারপর ইনভেস্টমেন্টটা স্লো, এই সব কিছুকে মাথায় রেখে সরকারের পক্ষে রিসোর্স অ্যালোকেশন এবং তার যে
ট্যাক্স পলিসি ইনস্ট্রুমেন্ট, ফিসক্যাল পলিসি ইনস্ট্রুমেন্ট, পার্টিকুলারলি রেভিনিউ পলিসির মাধ্যমে সেগুলোকে ব্যবহার করে এমপ্লয়মেন্ট বুস্টটা কতটুকু করতে পারে, দ্বিতীয়। আর তৃতীয়টা বলবো আমি, গভর্নেন্স রিস্টোরেশনের যে কাজটা শুরু হয়েছে এটাকে কনসলিডেট করতে হবে। আমরা গভর্নেন্স ভেঙে পড়েছিল, ইনস্টিটিউশনাল গভর্নেন্স, ইকোনমিক গভর্নেন্স, রেস্টোরেশনের কাজ কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছে এবং সেখানে কিছু কিছু আর্লি অ্যাচিভমেন্ট আছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর যেমন, কিন্তু এগুলোকে কনসলিডেট করার বিষয় আছে এবং অন্যান্য ক্ষেত্রে যেমন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এখনো খুব বেশি ঢোকা হয়নি। সংস্কার, আমি কনস্টিটিউশনাল বা পুলিশ বা সিকিউরিটি সেক্টর সংস্কারে যাচ্ছি না, ওগুলো লম্বা সময় লাগে, কিন্তু অর্থনৈতিক সংস্কার তার চাকাটা কিন্তু আরও বেগবান হওয়ার উচিত ছিল এই 10 মাসের মাথায় এসে। আমরা সেই জায়গায় একটু স্লো ডাউন দেখছি। এগুলোর সাথে কিন্তু ইকোনমিক গভর্নেন্স ইনস্টিটিউশনগুলোকে, অর্থনীতির ইনস্টিটিউশনগুলো, সার্ভিস ডেলিভারির ইনস্টিটিউশনগুলো, সেগুলোকে গভর্নেন্সের ধারায় নিয়ে আসার একটা খুব বড় প্রায়োরিটি আছে। আমি মনে করি বাজেটকে এই তৃতীয় কনটেক্সটটাকে মাথায় রেখে তাকে নিজেকে সাজাতে হবে। আমি ডক্টর জাহিদ সত্তার, আমি আপনার কাছে আবার একটু আসতে চাই। সেটি হলো যে যেটি ডক্টর মাসুদ রিয়াজ বলছিলেন যে বাজেটে 7,000 কোটি টাকা কমিয়েছে। তো একটি রাজনৈতিক সরকারের সময় আমরা যেখানে দেখেছি যে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাজেটের অঙ্ক বাড়ছে এবং সেখানটাতে নানান উন্নয়ন, এডিপিতে খুব বড় বড় প্রজেকশন আমরা দেখেছি এবং সেটির মধ্যে দিয়ে কী হয়েছে, যেটিকে বলা হয় চোরতন্ত্রের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে আরও রুষ্টপুষ্ট করা হয়েছে। তো সেটির আমরা যখন সমালোচনা করছি, তারই মধ্যে যখন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাত্র 7,000 কোটি টাকা কমিয়ে এই এত বড় একটি বাজেট দেওয়া হচ্ছে, এটি কতখানি বাস্তব ভিত্তিক মনে করেন? এই এত বড় বাজেট রাজস্ব আয় কোত্থেকে আসবে? এই যে আমাদের এখন টানাপোড়েন চলছে, এক্সপোর্টে একটি টানাপোড়েন আমাদের চলছে, আমেরিকার সাথে চলছে, আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথেও আমরা সাম্প্রতিক দেখেছি যে এক্সপোর্ট নিয়ে তারাই আমাদের পণ্য ইম্পোর্টের ক্ষেত্রে একটি ব্যারিয়ার ইম্পোজ তারা করেছে। অর্থনীতি চতুর্মুখী চাপের মধ্যে এই যে এত বড় একটি বাজেট, এটি কোত্থেকে এর অর্থ সরবরাহ বা রাজস্ব বা অর্থের সংস্থান কোত্থেকে হবে? 7,90,000 কোটি টাকার বাজেট, কিন্তু বাংলাদেশের অর্থনীতির সাইজও তো বেড়ে গেছে। আজকে 450-460 বিলিয়ন ডলারের অর্থনীতি এটা, সুতরাং বাজেটের সাইজ তো বড়ই হবে। মনিটারি টাইটনিং চলছে, কিন্তু সেটাকে কমপ্লিমেন্ট করতে হবে, ফিসক্যাল একটা কমপ্লিমেন্টারি ফিসক্যাল পলিসি থাকতে হবে। সেই কমপ্লিমেন্টারি ফিসক্যাল পলিসি হচ্ছে যে ইট শুড বি এ প্রুডেন্ট, মানে এক্সপেন্ডিচার প্রুডেন্ট থাকতে হবে। অবশ্য মানে রিসোর্স তো জেনারেট করতে হবে, মানে একদিকে ট্যাক্স, আপনি ওখানে 7,90,000 কোটি টাকার এক্সপেন্ডিচারটা হিসাব করছেন, এদিকে মিনিমাম 5 লক্ষ কোটি টাকার আপনার রেভিনিউ আনতে হবে। তারপরে যে হিসাবটা হয়েছে যে ডেফিসিটটা এবার 3.6% জাতীয় উৎপাদের 3.6% হবে। দ্যাটস এ ভেরি লো টার্গেট ফর ডেফিসিট। লেস দেন 4 সবসময় টার্গেট হয়, কিন্তু 5% বা তার উপরে। মানে আপনার কোভিডের বছরে একটু 6% চলে গেছে, কিন্তু আপনি যদি 25 বছরের অ্যাকচুয়াল বাজেট ডেফিসিট দেখেন 4%, মানে জাতীয় উৎপাদের 4% এরকম। সো সেখানে এখন 3.6% ইজ এ ভেরি মডেস্ট বাজেট ডেফিসিট টার্গেট। আমার মনে হয় আলটিমেটলি হয়তো এর চেয়ে কমও হতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই বাজেটটা, যে এটাকে আমি কন্ট্রাকশনারি বাজেট বলবো না। এনি বাজেট দ্যাট হ্যাজ এ ডেফিসিট, মানে ঘাটতি যে বাজেটে থাকে, ইটস এ এক্সপ্যানশনারি বাজেট। তবে এক্সপ্যানশনটা এবার ভেরি লিমিটেড। আগে যেসব করা হতো, আপনি যেটা বলেছেন, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল বাজেটের একটা ইয়ে ছিল, এই বছর গত বছরের চেয়ে এত বেশি টার্গেট করা হয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা যেত যে ওই সেই জাতীয় উৎপাদের রাফলি 13-14% উপরে কখনো যায়নি, মানে জাতীয় উৎপাদের। সো টার্গেট করা হতো, কিন্তু আলটিমেটলি রিভাইজ বাজেটে গিয়ে ওটাকে আবার ছোট করা হতো, ইত্যাদি ইত্যাদি। তো সেদিক থেকে বর্তমান বাজেটের সাইজ যেটা ধরা হয়েছে, এটা বাস্তবসম্মত বলে আমি মনে করি। রেভিনিউ টার্গেটটা কিন্তু বাড়ানো হয়েছে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে ভাই এই অবস্থাতে রেভিনিউ কি বাড়াতে পারবেন? রেভিনিউ বাড়াবার স্কোপ রয়েছে বাংলাদেশে, এবং এখানে কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে ওই যে আমি বলেছিলাম যে
সবচেয়ে আগে দেখা হয় যে ইয়ে আমদানির উপরে কী করে শুল্ক একটু বাড়িয়ে দেওয়া যায়, খুব সহজ উপায়ে কিছু সহজ শুল্ক একেবারে। পাওয়া যায়। কিন্তু আমাদের ফিসক্যাল একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে রাজস্ব বাড়াতে হবে, কিন্তু বাণিজ্য করের উপর নির্ভরশীলতা কমাতে কমাতে হবে। হবে। দ্যাটস দ্য বিগ চ্যালেঞ্জ। এটা ইটস পার্ট অফ ইকোনমিক রিফর্ম। এটা কি সম্ভব? এত বছর ধরে তো সম্ভব হয়ে এসছে। আমরা রেভিনিউ বেড়েছে, কিন্তু রিলায়েন্স যেটা 70% ছিল 1970 দশকে, সেটা তো নেমে এসে এখন এখন মানে বাণিজ্য কর বলতে আমি কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ভ্যাট, এগুলো সব হচ্ছে বাণিজ্য কর। এইগুলো ধরলে এখনো 30% রাজস্ব এখান থেকে আসে, বাণিজ্য থেকে আসে। এইটা ঠিক না। বাণিজ্য কর থেকে আমাদের চলে আসা দরকার আছে, এবং যতই অর্থনীতির উন্নয়ন হয় বাণিজ্য করের উপরে নির্ভরশীলতা কমতে থাকে। কারণ বাণিজ্য করটা একটা খুব ধরেন এই যে শুল্ক দিয়ে আমরা কি করি, আমরা শুল্ক যতই বাংলাদেশে খুব বেশি উচ্চ শুল্ক, আমাদের দেশের আন্তর্জাতিক দামে মানে ওয়ার্ল্ড প্রাইসের তুলনায় আমাদের কনজিউমাররা অনেক বেশি দাম দিয়ে জিনিসপত্র কেনে। বাংলাদেশ হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেস ফর কনজিউমার্স। সব জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি, কিন্তু অনেক বেশির কারণ হচ্ছে আমাদের শুল্ক। সো এইখানে শুল্কর রেশনালাইজেশন এবং ওই যে সুরক্ষা নীতির রেশনালাইজেশন, মানে ট্যারিফ রেশনালাইজেশন এবং প্রোটেকশন রেশনালাইজেশন, এই দুটো কাজ কিন্তু আমাদের, আমি আশা করছি যে এই বাজেট ওই জিনিসটা ধরবে। কারণ এটা একটা মৌলিক সমস্যা রয়েছে বাংলাদেশের। গত 15-16 বছরে এটাকে টাচ করা হয়নি। সবসময় দেখা গেছে যে হয় শুল্ক বাড়িয়ে ফেলা হচ্ছে, বিশেষ করে মানে ওই আউটপুট ট্যারিফসগুলো, আউটপুট ট্যারিফ বাড়ানো হচ্ছে, ইনপুট ট্যারিফগুলো আস্তে আস্তে কমানো হচ্ছে। তার মানে ভোক্তা সাধারণরা আরও বেশি দামে জিনিসপত্র কিনছে, ভোক্তাদের উপর ট্যাক্স। এটির ফলে কি মূল্যস্ফীতিকে উস্কে দেয় না? এটি অবশ্যই মূল্যস্ফীতির একটা কারণ হচ্ছে যে উচ্চ শুল্ক, এবং এই উচ্চ শুল্কটা আরও উচ্চ হয়ে গেছে গত 2 বছর। উনি যেটা বললেন 2022 সাল থেকে এই পর্যন্ত অবমূল্যায়ন, টাকা ডলারের যে অবমূল্যায়ন ঘটেছে 40%। এই অবমূল্যায়নটা মানে কি? 40% শুল্ক বেড়ে গেছে। আপনার যে শুল্কটা 20% ছিল সেটা আরও 40% বেড়ে গেছে। তারপরে তার মানে সব আমদানির দাম 40% বেড়ে গেছে, কিন্তু শুল্ক একটুও কমানো হয়নি। তো আমার আশা ছিল যে যেহেতু অবমূল্যায়নের কারণে হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ডকে কিছু করতে হয়নি, ওনাদের শুল্ক রেটটা বেড়ে গেছে। সো এখন ওই জিনিসটাকে ধরা উচিত। এই যে 40% অবমূল্যায়ন ঘটেছে, এখন তো ওটা এক্সচেঞ্জ রেট যদিও ফ্লেক্সিবল করা হয়েছে, বাট ফ্লেক্সিবল যেটা করা হয়েছে, যেটি বাজার ভিত্তিক বা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট যেটা করা হয়েছে, এটি কি প্রপারলি কাজ করছে না? এখানেও কোনো নিয়ন্ত্রণ আছে আপনার মনে হয়? যতক্ষণ পর্যন্ত আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ স্টেবল থাকবে, এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি যেটা, ওটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যালেন্স অফ পেমেন্টসকে স্টেবিলাইজ করা, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসকে স্টেবিলাইজ করা। আপনার যদি ট্রেড ডেফিসিট খুব বেশি বেড়ে যায় বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট খুব বেশি বেড়ে যায়, ওটাকে রিভার্স করে স্টেবিলাইজ করা, সেটি হচ্ছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটের মূল লক্ষ্য। সো এখন আমরা একটু ওঠানামা দেখব। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ স্টেবল থাকে, এবং সামনে যেটা ডক্টর মাসুদ অলরেডি বলছেন যে বিশ্বব্যাংক, এডিবি, এদের IMF-এর যে আমাদের টাকা পাওনা আছে, এগুলো যদি চলে আসে আগামী মাসে, আমার মনে হয় একটু আমরা ডেপ্রিসিয়েশনের জায়গায় কিছু অ্যাপ্রিসিয়েশনও দেখতে পারি, যদি এই টাকাগুলো সত্যি চলে আসে। গত 10 মাসের এক্সপোর্ট কিন্তু 10% গ্রোথ হচ্ছে। 10% এক্সপোর্ট গ্রোথ ইজ এ রেকর্ড, এটা সহজ না। সুতরাং তারপরে আমাদের আরেকটা রেমিটেন্স ইজ অ্যানাদার এক্সপোর্ট। আমরা মনে করি যে রেমিটেন্স তো ভাই টাকা আসছে, রেমিটেন্স ইজ এক্সপোর্ট অফ হোয়াট উই কল ফ্যাক্টর সার্ভিসেস। আমরা মানুষ পাঠাচ্ছি, ওইখানে এই যে আমাদের যে এমপ্লয়মেন্টের উনি যে ইয়েটা দিল আমাদেরকে, ওইখানে বলা হচ্ছে যে এমপ্লয়মেন্ট জেনারেশন নট স্যাটিসফ্যাক্টরি ইত্যাদি। আমরা যে প্রত্যেক বছর, বিশেষ করে গত 2-3 বছর
আমাদের যেখানে 5 লক্ষ 6 লক্ষ মাইগ্রেন্ট ওয়ার্কার্স বিদেশে যেত, সেখানে এখন 1 মিলিয়নের বেশি যাচ্ছে, 1.2 মিলিয়ন 2 মিলিয়ন যাচ্ছে বছরে। সো ডাবল হয়ে গেছে। সো আমাদের যে প্রত্যেক বছরে বলা হয় একটা হিসাব যে আমরা 20 লক্ষ লোকের ওয়ার্ক ফোর্সে আসে প্রত্যেক বছর। সো এই 20 লক্ষ লোকের তো 10 লক্ষ লোক তো বাইরে চলে মাইগ্রেন্ট। যাচ্ছে, হ্যাঁ। সো আমাদের এখানে জব ক্রিয়েশন তো আর 10 লক্ষ হলেও চলে। রেমিটেন্স কিন্তু আমাদেরকে ধরতে হবে এটা একটা বাংলাদেশের এক্সপোর্ট হিসেবে, এক্সপোর্ট অফ ফ্যাক্টর সার্ভিসেস। আমরা যখন সেবার এক্সপোর্টের কথা বলি, সার্ভিসেস এক্সপোর্ট, আমরা শুধু মনে করি ওটা নন ফ্যাক্টর সার্ভিসেস, যেগুলো শিপিং, ব্যাংকিং সার্ভিসেস, ফিনান্সিয়াল সার্ভিসেস, আইটি, এগুলোর কথা মনে করি। কিন্তু আমরা ফ্যাক্টর সার্ভিসেস কিন্তু এক্সপোর্ট করছি। এই রেমিটেন্সটা আমাদেরকে এক্সপোর্টের একটা পার্ট ধরতে হবে। আমরা বছরে রাফলি 2 মিলিয়ন বা 20 লক্ষ লোক আমাদের ওয়ার্কফোর্সে আসে। সুতরাং এই 2 মিলিয়ন লোকেরই মানে জব ক্রিয়েশন দরকার আছে, মিনিমাম 2 মিলিয়ন। তবে যদি 1 মিলিয়ন বাইরে চলে যায় তাহলে তো আমাদের চ্যালেঞ্জ হলো 1 মিলিয়ন বেশি জেনারেট করা আর কি। এটা বাট দিস ইজ অ্যান এমপ্লয়মেন্ট ইস্যু যেটা আই হ্যাভেন্ট লুকড অ্যাট ইট ভেরি কেয়ারফুলি। এটা দেখার বিষয় আছে। একটা দেখা যায় যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আমাদের প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কর্মসংস্থান যদি আমাদের না হয়, তাহলে আমরা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বা আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রবৃদ্ধি সেটি অর্জন করতে পারবো না। সেটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে আসে। তো বাজেটের মাধ্যমে সেই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে সরকার বা এই বাজেটে কি কি থাকা উচিত বলে আপনি মনে করেন? বাজেটের সাইজ যেটা প্রজেক্ট করা হচ্ছে বা যেটা বলা হচ্ছে হবে, সেটা ইন ইটসেলফ আমার মনে হয় ইনফ্লেশনকে মাথায় রেখে এটার রিফ্লেকশনটা আছে ইনফ্লেশন। কারণ নর্মালি যেটা ডক্টর সাত্তার বললেন, আগের বছর থেকে কিছু বাড়ানো হয়, এবছর বাড়ানো তো হয়নি, উল্টো 7,000 কোটি টাকা কমানো হয়েছে। তো সেই জায়গাটায় আমার মনে হয় অলরেডি একটা রিফ্লেকশন আছে। এর সাথে আরেকটু বোঝা যাবে যখন আমরা এডিপির আরেকটু ব্রেকডাউন বা আরেকটু ডিটেল পাওয়া যাবে। কারণ সেই জায়গাটাতেও আমরা আশা করব যে অপ্রয়োজনীয় প্রকল্প বা এই সময়ের জন্য মানে অপ্রয়োজনীয় প্রকল্প সেগুলো আপাতত এই বছরটাতে আনা হবে না বা সেই এডিপিতে সেটা করা হবে না। কমানোটা আমি এই জন্যই বলেছি ইটস দ্য গুড ফার্স্ট স্টেপ, বাট দ্য নেক্সট গুড স্টেপ ইজ ওই যে আমরা যেটাকে বলি দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেলস। ওই আমরা ডেভেলপমেন্ট স্পেন্ডিং, ডেভেলপমেন্ট বাজেটে সেইখানে কি আনা হচ্ছে, কি জায়গায় কোন জায়গাতে অ্যালোকেশন রাখা হচ্ছে, এটা একটু খুব ভালো বিশ্লেষণের দরকার। সরকার যেটা মাথায় রাখবে যে অপ্রয়োজনীয় প্রকল্প তো হবেই না, সেটা গভর্নেন্সের দিক থেকে। সময়ের জন্য যেটা 2 বছর অপেক্ষা করতে পারে সেটাও এখন আনার প্রয়োজন নাই, কারণ আমার ওই ম্যাক্রো ইকোনমির সামষ্টিক অর্থনীতিতে ইনফ্লেশন স্টেবিলাইজেশন বা ইনফ্লেশনটাকে কন্ট্রোলে আনা ইম্পর্টেন্ট। এটার আরও একটা লিঙ্ক আছে টু দ্য ম্যাক্রো। আমি যদি অপ্রয়োজনীয় প্রকল্প বা সময়ের প্রয়োজনে যেটা এখন দরকার নেই সেই প্রকল্পটা না রাখি, এটা হয়তো আমার ব্যালেন্স অফ পেমেন্টে সেই জায়গাতেও সহায়তা করবে। সেটা কিভাবে? আমাদের বেশিরভাগ ডেভেলপমেন্ট প্রজেক্টসে ইম্পোর্ট কম্পোনেন্টস থাকে। তো সেই ইম্পোর্ট কম্পোনেন্টস কিন্তু একেবারে মানে কম নয়। আপনি সরকারি প্রজেক্টসের যে ইম্পোর্ট কম্পোনেন্টস সেগুলো ধরলে ইম্পোর্টের যে ডিমান্ডটা সেইগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টস থেকে ডলারের উপর আসে, সেটাও কিন্তু একটা চাপ, এবং ডলারের উপরে চাপ পড়ে। অফকোর্স। তো আমরা এখন সেই জায়গাটায় মাত্র ঘুরে দাঁড়ানো শুরু করেছি। কোমরটা একটু সহজ শক্ত করতে আর একটু সময় লাগবে। তো এই সময় আননেসেসারি কোনো প্রেশার সেই ব্যালেন্স অফ পেমেন্টেও এই ডেভেলপমেন্ট প্রজেক্টস বা এডিপি থেকে আসুক, আমরা সেটা আশা করব না। তো সেটাও কিন্তু আমার মনে হয় একটা বড় বিষয়। ব্যাংকিং তো বিধ্বস্ত, আপনার 17-18% এখন এনপিএল বলছি, কিন্তু আমরা গভর্নর মহোদয় নিজেই কয়েকদিন আগে সঠিকভাবেই বলেছি এটা কয়েকদিনের মধ্যে 30%-এ যাবে। কেন যাবে? সঠিক প্রজেকশনটা যদি সঠিক প্রজেকশন, কারণ তখন আন্ডার রিপোর্টিং হতো। মানে সরকারের আগের রেজিমে যেসব ব্যাংক মালিক রাজনৈতিকভাবে শক্তিশালী বা অলিগার্কদের মধ্যে ছিল, তাদের ব্যাংকগুলো রিপোর্টই করতো না। 5টা ব্যাড লোনের মধ্যে 2টা করতো, 3টা করতো, বাকিগুলো করতো না। যেটিকে আমরা বলি সত্যের অপলাপ। সত্যের অপলাপ। সেকেন্ড হচ্ছে আপনার ব্যাংকিং রেগুলেটরি পলিসিসকে টুইক করা হয়েছিল ইন ফেভার অফ দ্য ডিফল্টার্স। এই যে গ্লোবাল স্ট্যান্ডার্ড 90 দিনের মধ্যে যদি আপনি পেমেন্ট ঠিক না থাকে, 90 দিনের মধ্যে যদি সেটা ঠিক না হয়, আপনি ডিফল্টার বা ব্যাড লোন, এটাকে বাড়িয়ে প্রায়
6 6 মাস মাস বা করা তারও হয়েছে, উপরে 6 মাস নিয়ে করা যাওয়া হয়েছিল হয়েছে। এবং 6 মাসের বাইরে স্পেশাল এক্সেমশন দেওয়া হয়েছিল, Exemption দেওয়া হয়েছে। লার্জ লোন রিস্কেজুলিং বা লার্জ লোন এক্সেমশন। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমি যতটুকু আমার মনে হয় যে আমার পেশাগত কারণেই ফখরুদ্দিন, মঈনুদ্দিন এবং সালেউদ্দিন, এই 3 গভর্নর তারা কিন্তু ব্যাংকিং খাতকে রিফর্ম করে একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন। আমরা গত 15 বছরে দেখলাম সেই যে রিফর্ম সেটিকে ভেঙে চুরে সেটিকে সামনে এগোনোর থেকে পেছনে টেনে ধরা হয়েছে এবং সেটি গুটি কয়েক ব্যবসায়ী বা সরকারের সুবিধাভোগী লোকজনদের জন্য। সে কারণেই কি এরকম? একদম, অবশ্যই, কোনো সন্দেহ নেই। আমাদের ব্যাংকিং সেক্টর 90s-এ আমার মনে হয় ডক্টর সাত্তার নিজেও তখন ইনভলভ ছিলেন বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে। FSRP, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্ট, FSRP 1, 2, আমার মনে হয় এটা 3ও ছিল। এই যে FSRP 1 দিয়ে যে শুরু হলো আর্লি 90s-এ, ওই যে সাইফুর রহমান সাহেবের সময় ওনারই উদ্যোগ এবং বিশ্ব ব্যাংকের সহায়তা এবং কারিগরি সহায়তা, এইটা ধারাবাহিকতায় ফরাসউদ্দিন, ফখরুদ্দিন এবং সালেউদ্দিন, এই তিনজন গভর্নরই কিন্তু তারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে থেকে এবং যতটা থাকা যায় বাইরে থেকে তারা প্রুডেন্সিয়াল রেগুলেশন এবং ব্যাংকিং সেক্টরের ডেভেলপমেন্ট, ভাইব্রেন্ট ব্যাংকিং সেক্টর অ্যাপ্রোচ, একদিকে সুপারভিশনের দিকে প্রুডেন্সিয়াল রেগুলেশন অ্যাপ্লাই করেছে, আরেকদিকে এইটার ভাইব্রেন্স মানে নতুন নতুন প্রোডাক্ট বা নতুন ইনোভেশন সেখানে যোগ হয়েছিল ইয়েতে। কিন্তু সেটার ধারাটা ভেঙে গেছে 2012-13 থেকে আমার মনে হয়, সেই সময় থেকে। আর 14-র পর থেকে একেবারে পিছনে টানা না, এটার ফাউন্ডেশনটা সব ভেঙে গেছে এবং সেটারই একটা অংশ ছিল যে আপনার যে ঋণ খেলাপি তাকে ঋণ খেলাপি রিপোর্ট হচ্ছে না, যে ঋণ খেলাপি তাকে ঋণ খেলাপি বলা যাচ্ছে না। এখন সেই ব্যাংকিং সেক্টর তো একটা বিধ্বস্ত অবস্থায় আছে। এটার তো একটা ইম্প্যাক্ট ইকোনমিতে আছে, যেটা ডক্টর সাত্তার বললেন, এটা তো হৃৎপিণ্ড অর্থনীতির, তাই না? তো সেই হৃৎপিণ্ড কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। তার ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন ক্যাপাসিটি কমে গেছে। ইন্টারমিডিয়েশন ক্যাপাসিটি কমায় যারা সেভার তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডিপোজিট গ্রোথ কিন্তু খুব স্লো এখন। আর যারা মানে সারপ্লাসটা নিয়ে ব্যবসা করবে, প্রোডাক্টিভ খাতে গিয়ে এমপ্লয়মেন্ট এবং অন্যান্য ইকোনমিক ভ্যালু ক্রিয়েট করবে, তারাও পাচ্ছে না। বার্ডেন অফ হাই এনপিএল, ইনফ্লেশন, এটা মিলে 14-15% হলো ইন্টারেস্ট। কিন্তু ওর ভিতরে আবার আরেকটা স্টেপ আমাদেরকে দেখতে হবে, স্প্রেড চলে গেছে 6-7%, আশেপাশে। এখানটাতে আপনি যেটি বলছেন যে এর পাশাপাশি এই যে সরকারের ব্যাংক ব্যবস্থা থেকে এই বাজেট ঘাটতির মেটাতে গিয়ে যে টাকাটা নিচ্ছ, সেটা কি আমি ওই জায়গায় আসছি যে এটা কিভাবে বাজেটেও, অর্থনীতি এবং বাজেট দুই জায়গাতেই করছে। তো স্প্রেড যখন 6-এর কাছাকাছি চলে গেল, মানে হলো সেভার সেও কোনো না কোনোভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর যে বড়োয়ার যে এটা দিয়ে ইকোনমিক ভ্যালু ক্রিয়েট করবে তাকেও অনেক এক্সেসিভ কস্টে এটা নিতে হচ্ছে। সেটা একটা পর্যায়ের উপরে গেলে এটা ফিজিবল না, বা অনেকের জন্য এখনই ফিজিবল না। এখন যে কারণে বিনিয়োগের গতিটা স্লো হয়ে গেছে, আমরা দেখছি বিনিয়োগ নাই অনেকটা। হ্যাঁ, কিন্তু ব্যাংকগুলোর কিন্তু প্রফিট কমেনি। ওই 9টা বা 10টা ব্যাংক যেগুলো লুট হয়ে গেছে ওগুলো বাদ দিয়ে বেশ বোধহয় 10টা না 9টা ব্যাংক 1000 কোটি টাকা প্রফিট এক্সিড করেছে এই ফিসকাল ইয়ারে। সরকারি ইনভেস্টমেন্টে বিনিয়োগ করে টাকা বানিয়েছে, মানে হচ্ছে প্রাইভেট সেক্টর ইকোনমি গ্রো করছে না। এই সময়টায় সরকারের টাকা রেভিনিউ কমে গেছে, সরকারের টাকা প্রয়োজন হয়েছে। বাজেট কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট একটা জায়গায় আমার মনে হয় তারা একটু ডিফারেন্টলি কাজ করতে পারতো, বা তাদের একটা গ্যাপ রয়ে গেছে। তারা ক্ষমতায় আসার পর 2 মাস পুরনো বাজেট পেয়েছে, 1.5 মাস পুরনো। এই বাজেটটা কিন্তু একটু রিভাইজ করা দরকার ছিল মনে হয়, ওনারা রিভিশন করেননি। এই জায়গাটায় বোধহয় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তো ওই রেভিনিউ কম, বাজেট সাইজ সেম আছে, যেটা জুলাই 30শে জুন 2024-এ পাস হয়েছে। তাহলে সেটা আসবে কোত্থেকে? ব্যাংক ব্যবস্থা থেকে এসছে, বরোয়িং, ইনক্লুডিং গভর্নমেন্ট সিকিউরিটিজ। এখন গভর্নমেন্ট সিকিউরিটিজ পৃথিবী জুড়েই হচ্ছে রিস্ক ফ্রি, এবং এখানে সরকারের টাকা নেওয়ার প্রয়োজন এতই বেড়ে গেছিল যে গভর্নমেন্ট সিকিউরিটিজের রিটার্ন প্রায় 12%-এর মতো চলে গেছিল। তো তখন স্বাভাবিকভাবেই যে কোনো ব্যাংক সে মার্কেটে ইনভেস্ট না করে, যেই মার্কেটে ইকোনমির অবস্থা ভালো না, বিনিয়োগ স্লথ, বিক্ষোভ হচ্ছে, সাপ্লাই চেইন ডিসরাপশন হচ্ছে, ইনফ্লেশন হাই, সেইখানে বিনিয়োগের ইনসেন্টিভ ছিল না। তারা সরকারি ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করেছে, এবং এই ধারা যদি বজায় থাকে এই বাজেটেও, আমি আশা করি থাকবে না, তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। কারণ প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অলরেডি
গত এক দশকের মধ্যে সবচেয়ে কম 6.8%-এ নেমে এসেছিল। এবং এইটা যদি এই জায়গায় থাকে, কারণ আমরা আশা করব ইনফ্লেশনটা কমছে, এখন উচ্চ পর্যায়ে আছে, কিন্তু সামনে গিয়ে এটা কন্ট্রোলের মানে একটা সহ্যের জায়গায় চলে আসবে, তখন কিন্তু আমার ডোমেস্টিক ডিমান্ড বাড়তে দিতে হবে, এবং বাড়তে দিতে হলে আমাকে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ বাড়াতে হবে। তখন যদি সরকার আবার এত লোন নির্ভর থেকে, আমরা বলি ক্রাউডিং আউট, মানে যেখানে ইকোনমিক ভ্যালু ক্রিয়েট হবে ওরা আউট হয়ে যাবে, যেখানে ইকোনমিক ভ্যালু কম ক্রিয়েট হবে ওরা এই ব্যাংক ব্যবস্থার সুযোগটা পাবে, মানে সরকারি সিস্টেমে। ডক্টর সাত্তার, আপনার কাছে একটু জানতে চাই যে এখন যে আমাদের আর্থিক সংকট, একটি আমরা যদি সোজা বাংলায় বলি যে কঠিন সংকটের মধ্য দিয়ে একটি নতুন বাজেট আসতে যাচ্ছে, তো সেখানে একটি গতানুগতিক ধরে আমরা দেখেছি যে কালো টাকা সাদা করবার একটি সুযোগ প্রত্যেকটি বাজেটে, প্রায় প্রত্যেকটি বাজেটে আমরা দেখে থাকি। তো এই সংকট মেটাবার ক্ষেত্রে এবারও আমরা যতটুকু জেনেছি নানান কন্ডিশনে এবারও সেই কালো টাকা সাদা করবার একটি সুযোগের বিধান হয়তোবা রাখা হচ্ছে প্রস্তাবিত বাজেটে। এটি আসলে আমাদের অর্থনীতিতে এই যে লুট হয়ে যাওয়া অর্থনীতি বা পাচার করা যে আমাদের টাকা বা বিদেশে চলে যাওয়া যে টাকা, সেটিকে এই ধরনের সুবিধা দিয়ে কতটুকু ফিরিয়ে আনা বা অর্থনীতিতে ভালো রোল প্লে করার ক্ষেত্রে আদৌ কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন আপনি? এই আন্দোলন হলো, এই পরিবর্তন হলো, এটা তো আফটারঅল মানে এথিক্স, মরাল একটা কতগুলো, জাস্টিস, এগুলো ছিল আমাদের মানে প্রিন্সিপাল কতগুলো। সো এই নতুন অবস্থায় যদি আবার সেই আপনি যেটা বললেন যে কালো টাকা সাদা করে ফেলার প্রস্তাব, ওইটা ওই যেরকম বলেছিলাম যে মানে ইম্পোর্ট ট্যাক্সের উপরে, মানে বাণিজ্য করার উপরে সহজে করা, এটাও ওই একই রকম উপায়, সহজে কিছু রাজস্ব। আসল যেখানে আমাকে রাজস্ব যে কষ্ট করে যে রাজস্বর বেসটা বাড়াতে হবে, সেখানে একটু দৌড়ঝাঁপ আছে। সেই দৌড়ঝাঁপটা আমরা আশা করছিলাম যে জাতীয় রাজস্ব বোর্ডে যারা কর্মরত আছেন তারা কিছু এক্সট্রা দেখাবেন কিছু। আর সেখানে একটা হচ্ছে সংস্কার করার দরকার আছে, সংস্কার থেকেও কিছু রাজস্ব আসতে পারে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো পদ্ধতি আছে যেগুলোকে আরেকটু ইন্টেন্সিফাই করে আরও কিছু ট্যাক্স বেস বাড়িয়ে কিছু রাজস্ব আয় করা। এবং বাংলাদেশের বাজেট ঘাটতি আর আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখবেন যে সমান সমান। তার মানে আমরা ঘাটতি করি এই জন্যে আমাদের বিনিয়োগ করার জন্য সরকার এই ঘাটতিটা করছে, বিনিয়োগ করার জন্য, বিনিয়োগ করে যাতে করে পরে উৎপাদন বাড়বে, প্রবৃদ্ধি বাড়বে, সেখান থেকে মানে প্রোডাক্টিভিটি বাড়লে সেখান থেকে যে আয় হবে সেগুলো দিয়ে আমরা এই যে ঋণ, মানে বাজেট ঘাটতি মানে ঋণ নেওয়া আর কি, তো এই ঋণ পরিশোধ হবে, সেটাই নিয়ম। কিন্তু বাজেট ঘাটতি সব দেশেই হয়। বাজেট ঘাটতির সাথে আমাদের বাণিজ্য ঘাটতিও সম্পর্ক আছে, কিন্তু এখন টেকসই আমাদের বাজেট ঘাটতি কিন্তু টেকসই অবস্থা আছে, ইটস সাস্টেইনেবল, যে লিমিট আছে। কারণ আমরা দেখবেন যে আমাদের যে এক্সটার্নাল ডেট, এই এক্সটার্নাল ডেট আর জিডিপি এই রেশিওটা কিন্তু প্রায় স্টেবল, এটা বাড়ছে এমন কোনো চিহ্ন নাই। কত বছরে দেখবেন যে একটু কমেছে, এখন একটু বাড়তে পারে। সামনে আমরা যখন গ্র্যাজুয়েট করব আমাদের ইন্টারেস্ট রেট, বিশেষ করে বৈদেশিক ঋণের ইন্টারেস্ট রেট একটু বাড়বে সামনে কিছু, কিন্তু আমরা থ্রেশহোল্ডের অনেক নিচে আছি। IMF, ওয়ার্ল্ড ব্যাংক যখন আমাদের মানে ডেট সাস্টেইনেবিলিটি অ্যানালিসিস যেটা করে, সেখানে বারবারই বলে যাচ্ছে আমাদের মিডিয়াম, আমাদের ডেট ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে মিডিয়াম, এবং কোনো ডেট ডিস্ট্রেস নাই, লো ডেট ডিস্ট্রেস এক্সটার্নাল। কিন্তু দেশীয় আভ্যন্তরীণ ঋণ আমাদের একটু বেশি আছে, এবং এখানে ইন্টারেস্ট পেমেন্টও খুব বেশি, কারণ ইন্টারেস্ট কস্টটা খুব বেশি, এবং এখানে আমাদের কিছু সংযমের পরিচয় দিতে হবে সামনে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। প্রিয় দর্শক, আমরা বাজেট নিয়ে যতটুকু কথা বলেছি, কথা বলবার আরও অনেক সুযোগ ছিল, সময় স্বল্পতার কারণে সেই আলোচনায় যেতে পারছি না। তবে এর মধ্যে যে আলোচনা আমরা জেনেছি দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে, এবং এই দুজনই বাংলাদেশের বাজেটের সাথে বাজেট প্রণয়নে যতগুলো উপসর্গ আছে বা যতগুলো অনুষঙ্গ আছে সেগুলোকে নিয়ে কাজ করেন।
করেন, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ অর্থনীতিতে কাজ করেন। তো তারা যে পরামর্শগুলো দিয়েছেন, আমি মনে করি, আমরা আশা রাখতে চাই যে আগামী বাজেট যেটি উপস্থাপন করা হবে 2 জুন, সেই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এই বিষয়গুলোকে সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি।